দেখো আজকে আমরা কিছু ম্যাথ পড়বো আর কি। আহ, যে ম্যাথ গুলো আমরা তড়িৎ বিশ্লেষণে আমরা কিভাবে মানে ম্যাথ গুলো আসলে কি সেগুলা দেখো। ম্যাথ গুলো আসলে কি রকম দেখো খেয়াল করো। আগে আমরা বিভিন্ন জিনিস শিখবো আমাদের যেহেতু আমাদের এটা ইলেকট্রোকেমিস্ট্রি মানে তড়িৎ রসায়ন চ্যাপ্টার, সুতরাং আমাদের এখানে কেমিস্ট্রির পাশাপাশি কিছুটা মানে ইলেকট্রিক্যাল ব্যাপার স্যাপার আমাদের শিখা লাগবে। তো যেটা হলো, আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে আমাদের বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ কোর্স আমরা দেখছিলাম। তো যেটা আমরা দেখছিলাম যে তড়িৎ বিশ্লেষণে আমাদের কি ছিল, আমাদের কিছুটা মানে তড়িৎ বিশ্লেষণে আমাদের অ্যানোডে একটা বিক্রিয়া হয়েছিল, ক্যাথোডে একটা বিক্রিয়া হয়েছিল। ধরো আমরা সোডিয়াম ক্লোরাইড গলিত দ্রবণ নিলাম, তো সোডিয়াম ক্লোরাইড ধরো গলিত দ্রবণ নিলাম একটা তড়িৎ বিশ্লেষণ। এটা হলো ধরো আমাদের তড়িৎ কোষ, এই যে আমাদের এটা হলো আমাদের ব্যাটারি। ঠিক আছে, তাহলে এখান থেকে ধরো আমাদের একটা কি, এখানে একটা তড়িৎদ্বার নামবে, এখানে একটা তড়িৎদ্বার নামবে। ঠিক আছে, তো কি হইতে এখানে যদি সোডিয়াম প্লাস থাকে আর ক্লোরাইড ক্লোরাইড থাকে, সাপোজ ধরো এখানে আমাদের সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস আর কি ক্লোরাইড মাইনাস। ঠিক আছে, এগুলা থাকলো, তখন কি হবে, এই যে সোডিয়ামটা কিন্তু ক্যাথোডে যাবে, ক্যাথোডের দিকে অগ্রসর হবে। ক্যাথোডের দিকে অগ্রসর হয়ে সে কি করবে, ক্যাথোডের দিকে অগ্রসর হয়ে সে কি করবে, ইলেকট্রনটা গ্রহণ করবে। ক্যাথোডে যে সোডিয়ামটা ক্যাথোডে যে ইলেকট্রনটা গ্রহণ করবে, সে কি করবে, তারপর কি সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। আমরা এরকম বিক্রিয়াগুলো দেখছিলাম, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আর ক্লোরাইডটা কোন দিকে যাবে, অ্যানোডে যাবে। অ্যানোডে যে সে কি করবে, ইলেকট্রনটা কি করবে, ত্যাগ করবে। ত্যাগ করে সে কি করবে, গ্যাসে পরিণত হবে। এখন কি হয়, তখন সোডিয়ামটা ইলেকট্রনটা গ্রহণ করে, তখন কি সোডিয়াম পরমাণুতে পরিণত হয়। এখন সোডিয়াম পরমাণুতে পরিণত হইলে সোডিয়ামটা আস্তে আস্তে ক্যাথোডের গায়ে জমা হইতে থাকে। এই যেটা হলো তোমার ক্যাথোড, এই ক্যাথোডের গায়ে আস্তে আস্তে সোডিয়ামটা কি হতে থাকে, একটা প্রলেপের মতো পড়তে থাকে। মানে তার গায়ে জমা হইতে থাকে সোডিয়ামটা, সেখানে ইলেকট্রন গ্রহণ করে, সেখানে কি সোডিয়াম পরমাণুটা সেখানে আস্তে আস্তে কি হইতে থাকে, জমা হইতে থাকে। এবং জমা হয়ে হয়ে ক্যাথোডটা আস্তে আস্তে কি হয়, ভারী হয়। এখন আমরা যদি হিসাব করতে চাই যে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হয়েছে, আবার দেখো ক্লোরিনটা যখন অ্যানোডে যে ইলেকট্রনটা ত্যাগ করে, তখন কিন্তু ক্লোরিনটা ক্লোরিন গ্যাসে পরিণত হয়। এখন খেয়াল করো, ক্লোরিনটা যেহেতু ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে, এখন ক্লোরিন গ্যাসটা কি হবে, এই যে অ্যানোডের গা বেয়ে বেয়ে বুদবুদ আকারে উঠতে থাকবে। তখন কি হবে, আমরা যদি এখানে একটা পাত্র রাখি বা একটা নলের মতো রাখি, যে নলটা বা টিউবটা কি করবে, ক্লোরিন গ্যাস সংগ্রহ করবে, তখন আমরা কি ওই টিউব দিয়ে ক্লোরিন গ্যাসটা আমরা কি করতে পারি, সংগ্রহ করতে পারি। আবার কি জলীয় দ্রবণে আমরা অক্সিজেন পাইছিলাম, ওইখানে কি হয়েছিল, অক্সিজেন গ্যাসটাও তুমি সংগ্রহ করতে পারো এভাবে টিউব দিয়ে। এখন কথা হইলো আমাদের মানে এই যে আমরা কেন ম্যাথগুলা করব যে এই যে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হয়, অথবা কি অ্যানোডে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয়, এই সকল ক্যালকুলেশন করার জন্যই আমরা এই যে ম্যাথগুলা পড়বো। মানে আমাদের তাহলে আমাদের কি এখন এগুলো কোন কাজে লাগে, যে আমরা কেন ম্যাথগুলো করবো, প্র্যাকটিক্যাল একটা ওয়ে দেখাই। তো আমরা যখন তড়িৎ প্রলেপনটা করব, তোমরা নাম শুনছো অলরেডি তড়িৎ প্রলেপনের। তড়িৎ প্রলেপনটা কি জিনিস ছিল, তড়িৎ প্রলেপনটা কি ছিল, তোমার যদি একটা পুরনো ঘড়ি থাকে বা একটা নষ্ট ঘড়ি মানে একটা রং উঠে গেছে এরকম একটা ঘড়ি তোমার কাছে থাকে, আহ তখন তুমি কি করো, আহ তখন তুমি কি করো, এটার উপর একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করো। এখন প্রলেপ গুলা কিসের প্রলেপ হয়, নর্মালি প্রলেপ গুলা হয় হইলো তোমার তোমার ধরো কোনো স্বর্ণের প্রলেপ দেওয়া হয়, সিলভারের প্রলেপ দেওয়া হয়, আবার কি করা হয়, তোমার ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়, বা চকচকে কোনো কিছুর প্রলেপটা দেওয়া হয়। নর্মাল কোনো কিছুর প্রলেপ দেওয়া হয় না, তোমার ধরো যেগুলো চকচক করে না বা অফ অফ কালার যেগুলো আছে ওগুলো দেওয়া হয় না, চকচকে কালারের ধাতুর প্রলেপ দেওয়া হয়, বা সিলভারের প্রলেপ দেওয়া হয়, রূপার প্রলেপ দেওয়া হয়, তোমরা জানো। তো প্রলেপটা কিভাবে দেয়, এই যে প্রলেপটা দেয় এইভাবে, ধরো এখানে তুমি একটা কি রাখবা, এই যে ক্যাথোড হিসেবে ঘড়িটা রাখবা। ঠিক আছে, ক্যাথোডে ঘড়িটা ঝুলাই দিবা, তখন কি হবে, ধরো তুমি দ্রবণ নিলা সিলভার সালফেটের, তখন কি হবে, সিলভার প্লাস আর সালফেট থাকবে। তখন কি সিলভারটা আস্তে আস্তে সিলভারটা কি ক্যাথোডে ঘড়ির কাছে যাবে, ঘড়ির কাছে যে সে কি করবে, ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করে কি ঘড়ির গায়ে আস্তে আস্তে জমা হইতে থাকবে, এবং ঘড়ির গায়ে একটা প্রলেপের মতো পড়তে থাকবে। তাইলে তোমার কি ঘড়িটা আবার কি নতুন হয়ে গেল। এটা তুমি কি করতে পারো, স্বর্ণ দিয়েও করতে পারো, গোল্ড সালফেট, অ্যালুমি গোল্ড সালফেট AuSO4, এটা দিয়েও করতে পারো। ওই গোলটা Au3+, ওইটা কি তোমার এই ক্যাথোডের ঘড়ির কাছে যাবে, সেখানে ইলেকট্রন গ্রহণ করে সেটার গায়ে জমা হইতে থাকবে। এখন খেয়াল করো, তোমার গোল্ডের দাম তো অনেক, বা প্লাটিনামের তুমি যদি প্রলেপ দিতে চাও, এগুলোর দাম কিন্তু অনেক। তাহলে তোমার আগে হিসাব করতে হবে যে কতটুকু জমা হবে, কি পরিমাণ কারেন্ট দিলে, কতক্ষণ কারেন্টটা প্রবাহিত করলে
কি পরিমাণ গোল্ড জমা হবে ক্যাথোডে, কি পরিমাণ প্লাটিনাম জমা হবে, কি পরিমাণ সিলভার জমা হবে, এগুলো তো তোমার পরিমাপ করে দিতে হবে। তুমি তো উল্টাপাল্টা মানে যতটুকু লাগে দিয়ে দিবে এরকম তো না, কারণ তোমার এই গোল্ডের প্রতিটা কণার দাম হয়, প্রতিটা কণার মানে তোমার দাম অনেক। সুতরাং এগুলার ক্যালকুলেশনটা তোমার ভালো মতো করা লাগবে, যে কতটুকু বিদ্যুৎ কতক্ষণ ধরে চালাইলে কতটুকু তোমার ধাতু ক্যাথোডে জমা হবে, এটা তোমার জানা লাগবে। তো এটা জানার জন্যই আমাদের কি মেইনলি এই ক্যালকুলেশন গুলো আমাদের শিখা লাগে। তো ক্যালকুলেশন গুলো আমরা দেখি যে কি কি ক্যালকুলেশন, মানে এটা জানার আগে আমরা কি বিদ্যুৎ বিভবটা শিখবো। তো বিদ্যুৎ বিভব জানো তোমরা, এটা সংজ্ঞা জানো, এগুলো তোমাকে আর বললাম যে অসীম দূর থেকে একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে, কোন তড়িৎ ক্ষেত্রে আনতে তোমার যে কাজ করতে হয় তাকেই বিদ্যুৎ বিভব বলে। এটা তোমরা ফিজিক্সেও পড়ছো। বিভব ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ ছিল, এই সূত্র সম্পর্কে তোমরা কি অবগত? আশা করি এই সূত্র সম্পর্কে অবগত। তাহলে বিভব নিয়ে আর তেমন কিছু বলার নাই, তোমরা জানো বিদ্যুৎ বিভবটা কি। ওকে, নেক্সট আমাদের যেটা হলো আরো আসবে, যে আমাদের তড়িৎ কারেন্টটা আসবে আমাদের, আমরা দেখবো। এই যে আমাদের এখানে দেখো আমাদের পরেরটা হলো বিদ্যুৎ চার্জ আছে, তড়িৎ কারেন্ট আছে বা তড়িৎ প্রবাহ আছে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ জিনিসটা কি? একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকেই তড়িৎ কারেন্ট বলা হয়। তাহলে কি একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকেই কি বলা হয়? তড়িৎ কারেন্ট বলা হয়। তড়িৎ কারেন্টের সূত্র আই ইকুয়ালস টু কি, কিউ বাই টি, এই সূত্রটা তোমার জানা রাখা লাগবে। এখান থেকে কিউ ইকুয়ালস টু কি লেখা যায়? আইটি লেখা যায়, যেখানে আইটা হলো তড়িৎ কারেন্ট, কিউটা হলো চার্জ, আর টিটা হলো কি সময়। ঠিক আছে, টিটা হলো সময়। ওকে, আমরা এখানে তড়িৎ তড়িৎ চার্জের মানে তড়িৎ কারেন্টের একক তোমরা জানো অ্যাম্পিয়ার, আর চার্জের একক কুলাম্ব, আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে কুলম্ব বাই সেকেন্ডটাকেই আমরা কি বলি? অ্যাম্পিয়ার বলি। ওকে, এটা তোমরা জানো, এগুলো তোমরা পড়বে, এগুলো তোমরা ফিজিক্সও পড়ছো, সুতরাং এগুলো নিয়ে আমি আর অতটা ব্যাখ্যা করব না। আমি যেটা ব্যাখ্যা করব সেটা হলো বিদ্যুৎ চার্জ বা ইয়াটা আমরা বিদ্যুৎ চার্জ বা তোমার ওইটা দেখবো আমরা। এখান থেকে দেখো তো, আমরা এখান থেকে একটা যদি আমরা লিখি, এখান থেকে যদি আমরা যে জিনিসটা আমরা লিখবো সেটা হলো, যদি এখান থেকে যদি আমরা কিউ আই টিটাকে আই এর পাশে নিয়ে যাই, তাহলে কি লেখা যায়? কিউ ইকুয়ালস টু আইটি, এটা লেখা যায় কিউ ইকুয়ালস টু আইটি। ওকে, এবার দেখো তো এটাকে কি লিখতে পারি, এটাকে লিখে তারপর আমরা সামনে অগ্রসর হবো, আমাদের ম্যাথের দিকে অগ্রসর হবো। ঠিক আছে, এই যে দেখো চার্জের এককটা কি কুলাম্ব, আমরা এগুলা লিখবো কুলাম্ব। ওকে, কুলাম্ব ইকুয়ালস টু কি লিখতে পারি? এখানে দেখো কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের ইংরেজিটা আমার খেয়াল আসতেছে না, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ইনটু অ্যাম্পিয়ার ইনটু কি সময়ের এককটা কি সেকেন্ড। তাহলে কুলম্ব ইকুয়ালস টু কি অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। অ্যাম্পিয়ার সেকেন্ডকে আমরা কি বলি? কুলম্ব বলি। এটাকে আবার এভাবেও লেখা যায়, অ্যাম্পিয়ারের কি অ্যাম্পিয়ার, এটাকে একটু বড় করে নেই, অ্যাম্পিয়ার সেকেন্ড, সরি এসটা ছোট হাতের হবে। এই যে এটাকে এএস, অ্যাম্পিয়ার সেকেন্ডকে কি বলা হয়? কুলম্ব বলা হয়। ওকে, এটা তোমাদের ফিজিক্সেরই পড়া, এটা আমি আর নতুন করে কি পড়াবো, এটা তোমাদের ফিজিক্সেরই পড়া, তোমরা এগুলো হয়তো দেখছো কোথাও, না হলে আবার দেখে নিবা। ওকে, এটা হলো বিদ্যুৎ চার্জ, মানে কোন প্রবাহের মধ্যে দিয়ে, দেখো আমরা এটা সংজ্ঞা যদি বলি কুলম্ব ইকুয়ালস টু অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, তাহলে কি লিখতে পারি? এক সেকেন্ড সময়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে যে পরিমাণ বিদ্যুৎ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলা হয়? কুলম্ব বলা হয়। ঠিক আছে, কিউ ইকুয়ালস টু আইটি। ওকে, এবার আমরা তড়িৎ ক্ষেত্রে এটাকে কিভাবে কাজে লাগাবো? ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রে আমরা এটা কিভাবে কাজে লাগাবো বা তড়িৎ ক্ষেত্রে এটার মিনিংটা কি আসলে আমরা শিখবো এখন। দেখো তড়িৎ ক্ষেত্রে আমরা দেখো, এই যে এখানে আমরা দেখো আমরা একটা তড়িৎ বিশ্লেষণ তোমাকে আগেই বলছি যে কিভাবে ধাতু জমা হয়, ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করছি, যে এখানে কি ধরো গলিতে সোডিয়াম ক্লোরাইড, কি কি আয়ন থাকবে? সোডিয়াম এবং ক্লোরিন। তো কি হবে? ধাতুটা সোডিয়ামটা কি করবে? ক্যাথোডের দিকে অগ্রসর হবে। ক্যাথোডে প্রচুর ইলেকট্রন আছে, ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের গায়ে আস্তে আস্তে এই যে প্রলেপ আকারে চারদিকে কি হতে থাকবে? জমা হতে থাকবে, সোডিয়ামটা জমা হতে থাকবে। তুমি যদি এখানে সিলভারের কোনো ক্লোরাইড নাও, ধরো সিলভার ক্লোরাইড নিছো, তখন কি হবে? সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস হবে, ধরো সিলভার প্লাস দিলা তুমি। ঠিক আছে, সিলভার ক্লোরাইড নিছো, তাহলে কি সিলভার প্লাস আর কি ক্লোরাইড মাইনাস, এই দুইটা থাকবে। ঠিক আছে, এই দুইটা থাকবে, তখন কি হবে? সিলভার প্লাসটা কি ক্যাথোডের দিকে অগ্রসর হবে, সিলভার প্লাসটা কি ক্যাথোডের থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে, এবং সেটা কিসের গায়ে জমা হবে? ক্যাথোডের গায়ে প্রলেপের মতো জমা হবে। এভাবে সিলভারের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, তো একটা চামচের মধ্যে ধরো সিলভারের চামচ বলা হয়, বাচ্চাদের সিলভারের চামচ দিয়ে খাওয়ানো হয়। তো বাচ্চাদের সিলভারের চামচটা বানায় কিভাবে? পুরোটা কি সিলভারের থাকে না, ওইটার মধ্যে স্টিলের চামচ থাকে, উপরে একটা সিলভারের প্রলেপ দেওয়া হয়। সিলভারের প্রলেপ দেওয়া হয় বা তোমার অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়। অ্যালুমিনিয়াম এবং সিলভার এগুলো খুবই তোমার জীবাণু থেকে রক্ষা করে, এই দুইটা ধাতু
ঠিক আছে, জীবাণুকে জার্মকে এটা দূরে রাখে। ঠিক আছে, এই সকল ধাতুর প্রলেপ দেওয়া হয়। তো আমরা দেখবো ধাতু কতটুকু জমা হয়, আমরা দেখলাম। আমরা এখন আমাদের ইয়াতে যাব। এখন খেয়াল করো, এই যে তুমি এখানে কতটুকু ধরো তুমি, আমি একটা জিনিস আগে শিখবো। সাপোজ ধরো আমরা যে জিনিসটা আগে শিখবো সেটা শিখে তারপর আমরা আমাদের ফ্যারাডে যে কথাটা বলছি ফ্যারাডের কথাটাতে আমরা চলে যাব। যেটা আমাদের কি ছিল, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমরা এখন শিখবো। এখন দেখো, এই যে এই টপিকটার নামই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই যে তোমরা এখন দেখতে পাইতেছো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা হলো এরকম যে এই যে একটা সার্কিট আমরা দেখলাম, মানে এই যে একটা সার্কিট, এই সার্কিটে সাপোজ ধরো তুমি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করবা। কি করবা, এই সার্কিটে ধরো তুমি কত কুলম্ব চার্জ প্রবাহিত করবা, 1 কুলম্ব চার্জ প্রবাহিত করবা, মাত্র 1 কুলম্ব চার্জ প্রবাহিত করবা। ঠিক আছে, এই ইয়াতে তুমি মানে দ্রবণে 1 কুলম্ব চার্জ তুমি প্রবাহিত করবা। 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে কতটুকু পদার্থ জমা হবে সেটাকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলি। যতটুকু পদার্থ জমা হবে ততটুকুকে আমরা কি বলি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলি। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একটা সূত্র আছে, ওইটা আগে আমরা শিখে তারপর আমরা ইয়া পড়বো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো, এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, দেখো খেয়াল করো কি বলছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়া 1 কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে যত গ্রাম পদার্থ তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত হয়, ঠিক আছে, তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। ঠিক আছে, তো দেখা যায় যে ধরো আমরা যদি ইয়া করি, ধরো সিলভার নাইট্রেট দ্রবণে, সিলভার নাইট্রেট দ্রবণে আমাদের কি কি থাকবে, সিলভার প্লাস আর নাইট্রেট মাইনাস। তাহলে ক্যাথোডে কে যাবে, সিলভার যাবে। তাহলে কি হবে, দেখা গেছে যে এই দ্রবণে যদি 1 কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করো, তাহলে সিলভার কতটুকু জমা হয়, 0.00118 গ্রাম সিলভার ক্যাথোডে জমা হয়। তাহলে এইটাই হলো কি সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন এই যে পরিমাণটা কই পেলো 0.00118, হঠাৎ করে একটা প্রমাণ, এত 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে এতটুকু সিলভার জমা হয়। আর ধরো 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে কপার জমা হয় কতটুকু, 0.0000329। 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে তোমার কি হাইড্রোজেন কতটুকু জমা হয়, মানে দ্রবীভূত হয়, 0.001। এখন এটা কই পাইছি যে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে কতটুকু জমা হবে। তো এটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পরিমাণ। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা আসলে কি, জেড দিয়ে প্রকাশ করা হয়, যেটা হলো মৌলের গ্রাম পরমাণু। হোয়াট ইজ গ্রাম পরমাণু, গ্রাম পরমাণু হলো পারমাণবিক ভর। তোমরা এটা নোট করে রাখো, নাহলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবে। মৌলের গ্রাম পরমাণু মানে হলো পারমাণবিক ভর, কোন মৌলের গ্রাম পারমাণবিক ভর। ধরো কপারের পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর, নট আণবিক ভর, মনে রাখতে হবে। পারমাণবিক ভর বাই 96,500। এখন 96,500টা কই থেকে আসলো আমরা একটু পর দেখবো, ইন্টু মৌলের যোজনী। ঠিক আছে, জেড ইকুয়াল টু কত, পারমাণবিক ভর বাই 96,500 ইন্টু মৌলের যোজনী। এটাই হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কি, 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে যতটুকু জমা হয় সেটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ধরো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করবো। তাহলে এই যে দেখো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই যে বের করছে, কি পারমাণবিক ভর, কপারের পারমাণবিক ভর হলো কি 63.5 ভাগ 96,500 ইন্টু মৌলের যোজনী, কপারের যোজনী কত, 2। তাহলে এটাই হলো কি, এই যে দেখো 0.000329, এটা হলো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাইলে এক এক কুলম্ব চার্জ যদি আমরা কপার দ্রবণের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে কি 0.000329 গ্রাম কপার ক্যাথোডে জমা হবে। ঠিক আছে, এইটা। তারপর যদি আমরা বাকিগুলোর ক্ষেত্রে বের করি, ধরো সিলভারের ক্ষেত্রে বের করি, সিলভারের পারমাণবিক ভর কত, 107.88। এই যে দেখো বের করছে, 107.88 ভাগ 96,500 ইন্টু ইন্টু কত, সিলভারের যোজনী কত, 1। তাহলে 1 দিলে এর জন্য এটা দেখায়নি, কত, 0.00118 গ্রাম। তাহলে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে কতটুকু সিলভার জমা হবে, 0.00118 গ্রাম। ঠিক আছে, তো এটাকে আমরা থিওরি হিসেবে ইউজ করে, মানে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা আমরা থিওরি হিসেবে ইউজ করে আমরা কি করব, এখন একটা ক্যালকুলেশন করবো যে কতটুকু জমা হয়। আমরা তো সবসময় 1 কুলম্ব চার্জ প্রবাহিত করব না, আমরা তো বেশি চার্জ প্রবাহিত করবো। আর 1 কুলম্ব দিয়ে আর কতটুকু জমা হবে, তো আমরা বেশি জমা করার জন্য আমরা এখানে একটা, তাহলে দেখো যে কুলম্বের সংজ্ঞা থেকে দেখা যায় যে, এই যে দেখো কোন তড়িৎ বিশিষ্ট পদার্থের মধ্যে, এই যে দেখো লাইনগুলো পড়ো ভালো মতে, 1 কুলম্ব চার্জ বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে সঞ্চিত হয় কতটুকু পরিমাণ, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পরিমাণ। মানে 1 কুলম্ব চার্জ যদি তুমি প্রবাহিত করো, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পরিমাণ জমা হবে। ধরো আমরা একটা একযোজী মৌল নিয়ে কাজ করি প্রথমে, তারপর আমরা অন্যটার ক্ষেত্রে যাব। তাহলে দেখো, একযোজী ক্ষেত্রে আমরা কোন একটা একযোজী পরমাণুর ক্ষেত্রে আমরা এটা হিসাব করি। ঠিক আছে,
তো আমরা যদি সিলভার, সিলভার তো এক যোজিক, মানে যোজনী এক, ঠিক আছে, সিলভার নিয়ে আমরা ধরো অ্যানালাইসিসটা করি। সিলভারের ক্ষেত্রে আমরা কি কি দেখাতে পারি, দেখো খেয়াল করো। সিলভারের ক্ষেত্রে মানে সিলভার দ্রবণে যদি তুমি 1 কুলাম চার্জ প্রবাহিত করো, তাহলে দেখ 1 কুলাম চার্জ প্রবাহিত করলে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত বের করছিলাম, 0.00118। তাহলে সিলভারের কোন দ্রবণের মধ্যে দিয়া, সিলভার ক্লোরাইড হইতে পারে, সিলভার সালফেট হইতে পারে, সিলভার নাইট্রেট হইতে পারে, যে কোনো দ্রবণের মধ্যে দিয়া যদি আমরা 1 কুলাম চার্জ প্রবাহিত করি, তাহলে ক্যাথোডে জমা হয় কত, 0.00118 গ্রাম সিলভার। এখন আমরা তো ভরে আমরা কোনো পরিমাণ রাখি না, আমরা মোল সংখ্যাতে নিয়ে যাই। এখন কোন একটা ভরকে যদি আমরা কি কি তার ভরের মোল সংখ্যাটা বের করতে চাই, তাহলে আমাদের সূত্র কি, মোল সংখ্যার সূত্র কি, N=W/M। এই সূত্রটা তোমরা জানো, অলরেডি জানো, W/M। ডাব্লিউটা কি, যে কোনো ভর, ঠিক আছে, আর এমটা কি, পারমাণবিক ভর। তাহলে দেখো 0.0018 গ্রাম সিলভার মানে কত লেখা যায়, তার পারমাণবিক ভর দিয়ে তাহলে কি মোল হয়ে যায়। তাহলে 0.0, এই যেখানে ডাবল জিরো হবে, ঠিক আছে, 0.00, এখানে মানে একটা জিরো মনে হয়, তোমরা এটা বের করে দেখো এখান থেকে, ওই পাশ থেকে। আচ্ছা যাই হোক, এটাকে যদি তোমার পারমাণবিক ভর দিয়ে ভাগ করো, তাহলে কি মোল সংখ্যা পেয়ে যাবা। তাহলে কি লিখতে পারি, এবার দেখো কথাগুলা কি লিখছে। এবার নিচের কথাগুলো আমরা দেখবো, যে এই যে এটা এত মোল, 0.00, আচ্ছা 00 মেবি, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখো। 0.00118 গ্রাম ভাগ 107, মানে এত মোল সিলভার সঞ্চিত হয় কত কুলাম চার্জ প্রবাহিত করলে, 1 কুলাম না, কারণ 1 কুলাম চার্জ প্রবাহিত করলেই তো এত মোল জমা হবে। তাহলে 1 মোল জমা হবে কতটুকু, কি হবে, 1 ভাগ এটা হয়ে যাবে, 1 ভাগ এটা হয়ে যাবে। তাহলে কি 107.88 উপরে চলে যাবে, আর 0.00118 এটা কি নিচে চলে আসবে। তাহলে কি হবে, এই যে সংখ্যাটা যেটা ভাগ করলে কত আসে, 96,494 কুলাম দ্বারা। তাহলে 96,400 কুলাম দ্বারা, এটাকে বলা হয়, এই 96,400 বা মোটামুটি কি বলা হয় এটাকে, দেখো 96,494 কি 96,500 লেখা যায়। তাহলে এটাকে বলা হয় 1 ফ্যারাডে। এই যে এই 96,500 কুলামকে আমরা সহজে প্রকাশ করার জন্য আমরা কি বলি, 1 ফ্যারাডে বলি। তাহলে দেখো 1 মোল সিলভার সঞ্চিত করার জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ লাগলো, 1 মোল লাগলো। দেখো তাহলে 1 মোল সিলভার সঞ্চিত করার জন্য আমাদের কতটুকু ইয়া লাগলো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 মোল সিলভার, 1 মোল সিলভার জমা করতে আমার কতটুকু লাগলো, এখানে 3টা দাগ হবে, ঠিক আছে, এটা এখানে 3টা দাগ হবে, আমরা কারণ দুইটা তো একই ধরনের জিনিস না, আলাদা জিনিস, এজন্য কি অভেদ চিহ্নটা আমরা দেব। 3টা দাগ হবে, ঠিক আছে, 3টা দাগ হইলো, খেয়াল করো। ইকুয়ালসটা আমরা কি লিখতে পারি, 1 ফ্যারাডে বিদ্যুৎ। তাহলে কোন ধরো, তাহলে আমরা এটাকে ফাইনালি এটাকে কি লিখতে পারি, যে সিলভার সালফেট দ্রবণ বা সিলভারের কোন দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে কত গুলাম, 96,500 গুলাম, তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে 1 মোল সিলভার জমা হবে। তাহলে 1 মোল সিলভার। এবার ধরো সিলভারের যোজনী তো এখানে 1 ছিল, এখন ধরো কোন মোলের যোজনী 2 বা 3, তাদের ক্ষেত্রে কিরকম হয়, আমি পরের পেজে এটা লিখছি, দেখো। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, পরের পেজে দেখো আমি লিখছি, এই যে দেখো, এই যে এটা। তাহলে 1 মোল সঞ্চিত করার জন্য কি লাগে, মানে 1 মোল সঞ্চিত, দেখো 1 মোল সিলভার সঞ্চিত করার জন্য কত ফ্যারাডে লাগছিল, 1 ফ্যারাডে লাগছিল। এখন ধরো কপার, তারপরে অ্যালুমিনিয়াম, এদের যোজনী তো আবার 2 আবার 3, সিলভারের যোজনী কত, 1। তাইলে যে কোনো মৌলেরই 1 মোল সঞ্চিত করার জন্য কতটুকু বিদ্যুৎ লাগে, যোজনী ইন্টু 1 ফ্যারাডে। তাহলে দেখো সিলভারের ক্ষেত্রে, সিলভারের 1 মোল সঞ্চিত করার জন্য কি লাগবে, সিলভারের যোজনী কত, 1 ইন্টু 1 ফ্যারাডে, তাহলে কত, 1 ফ্যারাডে হবে। তাহলে 1 মোল সিলভারের জন্য কি লাগবে, 1 ফ্যারাডে লাগবে। এখানে সব কয়টাই কয় মোল আছে, 1 মোল আছে, এটা প্রত্যেকটাই কি 1 মোল। তাহলে দেখো সিলভারের জন্য কত মোল লাগবে তোমার, 1 মোল লাগবে। 1 মোল সিলভার জমা করতে কত, 1 মোল সিলভারের জন্য কতটুকু লাগবে, 1 ফ্যারাডে লাগবে। এখন ধরো যোজনী 2, তাহলে ধরো 1 মোল কপার সঞ্চিত করার জন্য কতটুকু লাগবে, কপারের যোজনী কত, 2, 2 ইন্টু 1 ফ্যারাডে, তাহলে কত, 2 ফ্যারাডে। তাহলে 1 মোল কপার সঞ্চিত করার জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, 2 ফ্যারাডে লাগবে। আর 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করার জন্য কত ফ্যারাডে লাগবে, 3 ফ্যারাডে লাগবে। বুঝতে পারছো, 3 ফ্যারাডে লাগবে। তাহলে এটাই হলো কথা, যে যোজনী যত যোজনী তত ফ্যারাডে লাগবে। 1 মোল সঞ্চিত করার জন্য তার যোজনী যত, তত ফ্যারাডে লাগবে। ধরো 1 মোল সিলভার সঞ্চিত করার জন্য তার যোজনী কত, 1, তাহলে 1 ফ্যারাডে লাগবে। 1 মোল কপার সঞ্চিত করার জন্য কত ফ্যারাডে লাগবে, তার যোজনী 2, তাহলে 2 ফ্যারাডে লাগবে। 1 মোল অ্যালুমিনিয়াম
সঞ্চিত করার জন্য কত ফ্যারাডে লাগবে? তার যোজনী 3, তাহলে 3 ফ্যারাডে লাগবে। এটাই হলো কি আমার কথা, এতক্ষণ আমি এটাই বললাম। আর 1 ফ্যারাডে মানে কত? 96,500 কুলম্ব। 2 ফ্যারাডে মানে কত? 2 ইন্টু 96,500 কুলম্ব। 3 ফ্যারাডে মানে কত? 3 ইন্টু 96,500 কুলম্ব। এটাই হলো আমার ইয়াটা, মানে এটাই হলো আমার পয়েন্ট। তাহলে এটা, এই পয়েন্ট ইউজ করে দেখো আমরা দুইটা ম্যাথ করি, যে এই পয়েন্টটা ইউজ করে আমরা ম্যাথ করবো এখন, ঠিক আছে? এই যে দেখো একটা ম্যাথ আমরা এই যে মেইনলি আমরা এই যে এই ম্যাথটা শিখবো। জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে দিয়ে দেখো, যদি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 1 ফ্যারাডে, ঠিক আছে, তড়িৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে জমা হবে কতটুকু, আর 1 কুলাম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে কত গ্রাম জিন বিমুক্ত হবে অথবা ক্যাথোডে জমা হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, দেখো জিঙ্কে কতটুকু জিঙ্ক জমা হবে, ঠিক আছে? এখন আমরা দেখো লিখতে পারি, দেখো খেয়াল করো, 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কতটুকু জমা হবে, আর 1 কুলাম্ব চার্জ প্রবাহিত করলে কতটুকু জমা হবে। দুইটা আলাদা ম্যাথ, দুইটা ম্যাথ আর কি। একবার 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করব, আর একবার ধরো 1 কুলাম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করব। তাহলে প্রথমে দেখো 1 ফ্যারাডের ক্ষেত্রে আগে আমাদের কিটা লিখতে হবে, আদর্শটা লিখতে হবে। আদর্শটা কি? দেখো জিঙ্ক, আমাদের বিমুক্ত করতে বলছে কাকে? জিঙ্ককে। এখন দেখো খেয়াল করো, বলতো জিঙ্কের যোজনী কত? 2। তাহলে জিঙ্কের যোজনী যেহেতু 2, তাহলে 1 মোল জিঙ্ক সঞ্চিত করতে কত ফ্যারাডে লাগবে? 2 ফ্যারাডে লাগবে। জিঙ্কের যোজনী যেহেতু 2, তাহলে 1 মোল জিঙ্ক সরবরাহ করতে কি 2 ফ্যারাডে লাগবে। তাহলে দেখো 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কতটুকু জিঙ্ক জমা হয়? 1 মোল জিঙ্ক জমা হয়। বলতো 1 মোল জিঙ্ক সমান সমান কত? তার পারমাণবিক ভর মানে কত? 65.4। জিঙ্কের পারমাণবিক ভর 65.4। তাইলে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে জিঙ্ক জমা হয় কত? 65.4 গ্রাম। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কত হবে? 65.4/2, তাহলে কত? 32.7 গ্রাম জিঙ্ক। এটাই তোমাকে বের করতে বলছে 1 ফ্যারাডের বেলায় কত হবে। 2 ফ্যারাডে করলে যেহেতু জিঙ্কের 1 মোল, কারণ যোজনের জিঙ্কের যোজনী 2, তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কতটুকু জিঙ্ক পাবা? 1 মোল জিঙ্ক অথবা 65.4 গ্রাম জিঙ্ক। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কত হবে? 65.4 ভাগ 2 মানে কত? 32.7 জিঙ্ক। ওকে, এটা গেল। এবার এবার আসো আমাদের ইয়াটা, আমাদের ক্যালকুলেশনটা ওইটা, মানে আমাদের 1 কুলাম্ব চার্জ প্রবাহিত করলে কতটুকু জিঙ্ক জমা হবে। আমরা জানি 1 কুলাম্ব চার্জ প্রবাহিত করলে কতটুকু জমা হয়, তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পরিমাণ। এটা আমরা জানি অলরেডি। ধরো 2 কুলাম্বের বেলায় কি আসতো? আচ্ছা, 1 কুলাম্বের বেলায় আমরা ওই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক না দিয়ে এই ঐকিক নিয়ম দিয়ে করি। ধরো ঐকিক নিয়মে করলে কত হবে? ধরো 1 কুলাম্ব চার্জ প্রবাহিত করলে কতটুকু জিঙ্ক জমা হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা কি করব? দেখো কি করব আমরা, 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কতটুকু জিঙ্ক জমা হয়? 1 মোল জিঙ্ক। তাহলে 2 ফ্যারাডে মানে কত কুলাম্ব? 2 ইন্টু 96,500 কুলাম্ব। লেখো, এখানে লিখি, দেখো দেখো 2 ফ্যারাডে অর 2 ইন্টু কত? 96,500, 96,500 কুলাম্ব, এটা ইকুয়ালস টু, মানে এত চার্জ প্রবাহিত করলে কতটুকু জমা হয়? 1 মোল জিঙ্ক। 1 মোল জিঙ্ক মানে কত গ্রাম? 65.4 গ্রাম, ঠিক আছে? ওকে, তাইলে তোমার কয় কুলাম্ব চার্জ প্রবাহিত করতে বলছে? 1 কুলাম্ব চার্জ প্রবাহিত করছে। তাহলে 1 কুলাম্ব চার্জ প্রবাহিত করলে কত হবে? তাহলে 1 কুলাম্ব চার্জ প্রবাহিত করলে জিঙ্ক জমা হয় কতটুকু হবে তোমার? এই যে এটা নিচে চলে যাবে, 2 ইন্টু 96, 96,500, তাহলে 65.4 ভাগ কত হবে? 2 ইন্টু 96,500। ওকে, এটা তারপর যেটা আসে, এটা আছে তোমার এই যে এটা 3.38 ইন্টু 10⁻⁴ গ্রাম জিঙ্ক। এটাই আমাদের অ্যান্সার 1 কুলাম্ব চার্জ প্রবাহিত করলে। একবার আমরা 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত করে দেখলাম, আবার কি 1 কুলাম্ব চার্জ প্রবাহিত করে দেখলাম। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো যে কতটুকু কতটুকু চার্জ দিলে কতটুকু জমা হবে, কতটুকু ইয়া দিলে কতটুকু জমা হবে। সময়ের কারেন্টটা আমরা পরে বের করবো, বাট কতটুকু চার্জ দিলে কতটুকু জমা হবে এটা আমরা এই ম্যাথের মাধ্যমে কি করতে পারলাম? করতে পারলাম। তাইলে এবার আমরা যেটা সামনে যেটা দেখবো, আমাদের ফ্যারাডের অরিজিনাল সূত্র আমরা দেখবো। তাহলে ফ্যারাডের অরিজিনাল সূত্র মানে আমরা ছোট্ট একটা সূত্র দিয়ে আমরা এখানে ফ্যারাডের ইয়াটা সূত্রটা আমরা, মানে এই সূত্র দিয়ে আমরা সহজে ম্যাথটা করতে পারবো। আমাদের আর বড় সূত্র যাওয়া লাগবে না, তো এত ঐকিক নিয়ম করা লাগবে না। সহজ সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো? ম্যাথটা শেষ করতে পারবো। তাহলে দেখো এখানে খেয়াল করো কি আছে এখানে, দেখো আমাদের আমাদের এই ফ্যারাডের প্রথম সূত্রে আমাদের কি আছে? দ্বিতীয় সূত্রে মনে হয় তোমাদের সিলেবাসে নাই, মানে দ্বিতীয় সূত্রটা তোমাদের সিলেবাসে নাই, মানে বইতে নাই। নেক্সট হয়তো নেক্সট ক্লাসে তোমরা পাবা, অনার্স লেভেলে পাবা হয়তো। তো কি করছে, আমরা সূত্রটা একটু দেখি। দ্রবণে বা গলিত অবস্থায়,
গলিত অবস্থায় যদি তুমি কোনো তড়িৎ বিশেষ্য পদার্থের মধ্যে দিয়ে, তড়িৎ বিশেষ্য পদার্থ কি, যেগুলো আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চার্জ প্রবাহিত করলে পদার্থের বিয়োজন তথা ইলেকট্রোডে জমাকৃত পদার্থের ভর প্রবাহিত চার্জের সমানুপাতিক। তাহলে এটাই আমাদের মেইন লাইন, জমাকৃত পদার্থের ভর তড়িৎ চার্জের সমানুপাতিক। এটাই হলো আমাদের পয়েন্ট। এতক্ষণ আমাদের বাকিগুলা পয়েন্ট না, আমাদের পয়েন্টটাই হলো এটা। ঠিক আছে, তাহলে দেখো একটু জুম করে দিই, জুম করা দরকার এটা। এই যে দেখো, তাহলে কি, জমাকৃত পদার্থের ভর তড়িৎ চার্জের সমানুপাতিক। তাহলে ধরলাম আমরা জমাকৃত কতটুকু পদার্থ জমা হয়, ডাব্লিউ পরিমাণ পদার্থ জমা হয় কিউ চার্জ প্রবাহিত করলে। তাহলে কি পদার্থের ভর আর চার্জ কি সমানুপাতিক, এই যে দেখো, জমাকৃত পদার্থের ভর চার্জের সমানুপাতিক, ডাব্লিউ সমানুপাতিক কিউ। ওকে, আমরা জানি কিউ ইকুয়ালস টু আইটি, তাহলে কি লিখতে পারি, ডাব্লিউ সমানুপাতিক আইটি, যেখানে আইটা কি তড়িৎ কারেন্ট, টিটা কি সময়, আমরা একটু আগে শিখছি এটা। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে লেগে একটা ধ্রুবক আসবে। আমরা একটু আগে দেখলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু একটা ধ্রুবক, যে কোনো পদার্থের জন্য তুল্যাঙ্কটা কিন্তু ধ্রুবক। ওইখানে কি পারমাণবিক ভর ছিল, ওইটা ধ্রুবক, তারপর কি 96,500 ছিল, ওইটাও ধ্রুবক, যোজনী ছিল, ওইটাও ধ্রুবক। তাহলে পুরো জিনিসটা একটা ধ্রুবক রাশি প্রত্যেক পরমাণুর ক্ষেত্রে। তাহলে আমরা কি লিখতে পারি, এই সমানুপাতিক চিহ্ন উঠে আমরা একটা ধ্রুবক আনছি জেড, জেডটা হলো কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটা সূত্র কি ছিল, পারমাণবিক ভর বাই কত 96,500 ইন্টু যোজনী। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের কি আসলো, জেড আইটি। এটাই হলো আমাদের সূত্র, মানে এটাই হলো আমাদের মেইন সূত্র, ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি। এটা দিয়ে খুব সহজেই করা যায়। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি, এখানে আইটির জায়গায় কিউ লেখা যায়, তাহলে কি ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ লেখা যায় আর কি। ঠিক আছে, ওকে, তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি দিয়ে একটা ম্যাথ করি আমরা। দেখো আমাদের কি আছে, এই যে এই ম্যাথটা দেখো, এটা আমরা ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি দিয়ে করব। তো জেড আইটি দিয়ে এখন করবো, দেখো তুতের দ্রবণে, আচ্ছা তুতের দ্রবণ কি সেটা আগে লিখে দিই, নাহলে এটা আবার কনফিউশন হয়ে যাবে। তুতের দ্রবণটা আগে লিখে দিই, এটা দেখো তোমরা চিনো কিনা। তুতের দ্রবণটা হলো কি কপার সালফেট পেন্টাহাইড্রেট, কপার সালফেট 5 অণু পানি, এটাই হলো তুতের দ্রবণ, কপার সালফেট পেন্টাহাইড্রেট। ঠিক আছে, এই তুতের দ্রবণে আমরা কি করব, 40 মিনিট ধরে, সময়টা কত 40 মিনিট, কত কারেন্ট 160 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে কি পরিমাণ কপার জমা পড়বে, কয়টি কপার পরমাণু এটা তোমরা এমনিই পারবা, বাট কি পরিমাণ কপার জমা পড়বে সেটা আমাকে বের করতে বলছে। এখন তুতের দ্রবণ, ধরো তুতের দ্রবণ নিলাম, তাহলে তুতের দ্রবণে তুমি কি পাবা, যদি তোমার তড়িৎ বিশ্লেষণ করো তুমি, তাহলে কি কি আয়ন পাবা এটাকে দেখো। তুমি তুতের দ্রবণ যেহেতু করতেছো, তাহলে কপার 2 প্লাস আয়ন পাবা, যেহেতু কপার আছে, কপার 2 প্লাস আয়ন পাবা। আবার কি পাবা, যেহেতু কপার আছে সালফেট আয়ন পাবা, SO4 2 মাইনাস। ঠিক আছে, SO4 ব্রেকেট দিয়ে 2 মাইনাস লিখি। ঠিক আছে, SO4 2 মাইনাস, এটা পাবা। এটা তুমি পাবা কি কপার সালফেট থেকে। আবার কি দ্রবণ যেহেতু, পানি কি থাকবে, পানিতে কি কি আয়ন থাকবে, H প্লাস আর কি OH মাইনাস। ওকে, এবার তাহলে কি, তোমার দেখো খেয়াল করো, ক্যাথোডে কে কে যাবে, কপার অথবা কি হাইড্রোজেন, আর অ্যানোডে কে যাবে, সালফেট অথবা হাইড্রোক্সিল। দেখবা যে এই পর্যায় ইয়াতে সক্রিয়তা সিরিজে কপারটা হাইড্রোজেনের নিচে অবস্থিত, তাহলে কি কপারটা আগে যাবে, কপারটা যাবে ক্যাথোডে এবং ইলেকট্রন গ্রহণ করে কপার ক্যাথোডের গায়ে জমা হইতে থাকবে। তাহলে ক্যাথোডে জমা হবে কে, কপার জমা হবে, এটাই আমার বের করতে বলছে। বলছে যে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে, এটাই তো আমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমার এখানে সময় বা সবকিছু আমি লিখি, এখানে দেখো সময় কত 40 মিনিট, তাহলে আমাকে অবশ্যই এটা সেকেন্ডে নিতে হবে, 40 ইন্টু 60 2400 সেকেন্ড। আর কি 160 মিলি অ্যাম্পিয়ার আছে, মিলি অ্যাম্পিয়ারকে অবশ্যই অ্যাম্পিয়ারে নিতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 0.16 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে ডাব্লিউ বের করতে হবে। তাহলে দেখো ডাব্লিউ বের করছি, যে পেজটা বের করছি এখানে অন্য নিয়মে করছে। দেখো আমরা খেয়াল করো, এই যে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা আগে বের করতে বলছে। আমাদের জেড এর মান, জেড এর মানটা লাগবে। এই যে দেখো জেড এর মানটা কি হবে, পারমাণবিক ভর বাই কত যোজনী ইন্টু 96,500, কপারের পারমাণবিক ভর কত 63.5, যোজনী কত 2 ইন্টু 96,500। এই যে দেখো এটাই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কত আসলো 0.000329, এটা হলো কি জেড এর ভ্যালু। তাহলে আমাদের সূত্রটা কি দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি। তাহলে খেয়াল করো, জেড এর ভ্যালু কত পেলাম 0.000329, আই এর ভ্যালু কত দেওয়া ছিল 0.16, আর টি এর ভ্যালু কত 2400। তাহলে 0.12634 গ্রাম আমরা কি পাইলাম, কপার জমা হয়েছে। তাহলে এটা একদম নর্মাল একটা জিনিস ছিল এটা। আর এই পরমাণুর এটা তোমরা দেখে নিবে, এটা তোমরা এমনিই পারবা, আগের অধ্যায়ের ম্যাথে ছিল এটা। তো আমরা দেখো এই যে এখান থেকে আরেকটা ম্যাথ আমরা দেখি, দেখো এখান থেকে এই যে দেখো ছোট ছোট ম্যাথ, এই যে আমাদের
কি বলছে? 0.5 মাত্রার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে চালনা করলে, এই যে এইভাবে করবে, একদম ছোট ভাবে করবে। ওইখানে যেমন তো এই করে দিছে, কি জানো, ঐকিক নিয়ম করে আবার করছে, এগুলা করার দরকার নেই, এইভাবে ছোট ভাবে করে দিবে, এগুলা ছোট ম্যাথ তো। তো কি বলছে? 0.5 মাত্রার তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ কারেন্টের মান কত? এই যে দেখো এখানে লিখে দিছে, আবার প্রত্যেকটা ভ্যালু আবার এখানে সাথে সাথে বসায় দিছে। এই যে দেখো আই 0.5 A, 10 মিনিট ধরে, যে সময় দেখো 10 মিনিট, সেটাকে সেকেন্ডে নিচে 60 দিয়ে গুণ করে কত সেকেন্ড পাবে? 600 সেকেন্ড পাবে। তুতের জলীয় দ্রবণে, তুতের জলীয় দ্রবণে আমরা দেখলাম কপার সালফেট পেন্টাহাইড্রেট, ওইটার মধ্যে তড়িৎ চালনা করলে আমরা জানি কপারটা ক্যাথোডের দিকে অগ্রসর হয় এবং ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের গায়ে কপারটা জমা হয়। তাহলে ক্যাথোডে কপার জমা হবে, কি পরিমাণ কপার সঞ্চিত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আই এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে জেড এর ভ্যালুটা আগে বের করি। তাহলে জেড এর ভ্যালু কি হবে? পারমাণবিক ভর বাই যোজনী ইন্টু 96,500। তাহলে পারমাণবিক ভর কত কপারের? 63.5, যোজনী কত 2, ইন্টু কত 96,500, এইটা হলো তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই যে তারপর দেখো এখানে বসাই দিছে, তাহলে ভরটা পেয়ে গেলাম। এইভাবে সহজভাবে এগুলা করা যায়। ঠিক আছে, তাহলে তুমি এই ম্যাথের মাধ্যমে কি জানতেছো? যে তোমার কতটুকু কারেন্ট কতক্ষণ ধরে চালাইলে কি পরিমাণ জমা হয়, এটা তুমি আগে থেকে জানতেছো। তাহলে তোমার ধরো লোহা, তুমি গোল্ড 2 গ্রাম বসাইতে চাইতেছো, মানে 2 গ্রাম তুমি আহ, প্রলেপ দিতে চাইতেছো 2 গ্রামের, তাহলে 2 গ্রাম জমা করার জন্য কত কারেন্ট, কত মিনিট, এটা তুমি এই সূত্র থেকে সহজেই কি করতে পারবা? হিসাব করতে পারবা। ঠিক আছে, এটাই দরকার, এটা তোমার যারা তড়িৎ প্রলেপন করে তাদের জন্য এটা আগে থেকে পরিমাপ করা থাকে, একটা চার্টই থাকে এগুলো। ঠিক আছে, আচ্ছা, ওকে। আমাদের তোমাদের এখানে তোমরা আরো কিছু ইয়া পাবা, তোমাদের বইতে অনেক ম্যাথ আছে এই W = Z/IT দিয়ে। W = Z/IT দিয়ে তোমাদের অনেক ম্যাথ আছে, ওগুলা ম্যাথ গুলা তোমরা দেখবা। ঠিক আছে, তোমাদের যেই ম্যাথের ইয়াগুলো আছে ওগুলা তোমরা মানে বই থেকে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে কোনো প্রবলেম থাকলে দেখাবো আমাকে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা। আরেকটা জিনিস যেটা দেখাতে চাইতেছি তোমাদের হলো কি জানো, তড়িৎ প্রলেপনটা দেখাতে চাইতেছি। ঠিক আছে, তোমরা বিশুদ্ধকরণটা দেখো কি করা হয়। তড়িৎ প্রলেপন, একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা কি বলি? তড়িৎ প্রলেপন বলি। তো তড়িৎ প্রলেপন দেওয়ার একটা ওয়ে আছে, আমরা প্রলেপন এইটা দেখে দেখাবো। ধরো একটা চামচ এর মধ্যে তুমি তড়িৎ প্রলেপ দিতে চাইতেছো, তাহলে কি করতে হবে? মানে একটা চামচের মধ্যে তুমি তড়িৎ প্রলেপ দিতে চাইতেছো, তো কি করবা? তুমি চামচটাকে ক্যাথোড হিসেবে নিবা। ঠিক আছে, কিভাবে কি নিবা মানে প্রসেসটা কি? যেটার ওপর প্রলেপ দিবা, যেটার ওপর প্রলেপ দিবা ওইটা তুমি ক্যাথোডে রাখবা। তাহলে চামচটার ওপর প্রলেপ দিতে চাইতেছি, এজন্য আমি চামচটা কোথায় রাখছি? ক্যাথোডে রাখছি। এই যে ক্যাথোডে চামচ, এই যে দেখো ক্যাথোডে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত। আর অ্যানোডে কি দিব? যেই ধাতুর প্রলেপ দিতে চাইতেছি আমরা, সেই ধাতুটা আমরা অ্যানোডে রাখবো। ধরো চামচের ওপর আমরা নিকেল ধাতুর প্রলেপ দিতে চাইতেছি, তাহলে নিকেল দিয়ে আমরা কি বানাবো? অ্যানোডটা বানাবো। এটা আমাদের ওয়ে। আর দ্রবণ হিসেবে রাখবো যেই ধাতুর প্রলেপ দিতে চাইতেছি সেই ধাতুর লবণ। তাহলে আমরা নিকেলের প্রলেপ দিতে চাইতেছি, এজন্য নিকেল ধাতুর দেখো লবণ রাখছি, নিকেল সালফেট, যেটা কি কি আয়ন দিবে? নিকেল এবং সালফেট আয়ন দিবে। এখন তাহলে এখানে অ্যানোড ক্যাথোড বিক্রিয়াটা কি হবে? আমরা আগে ক্যাথোড বিক্রিয়াটা লিখি, তারপর আমরা অ্যানোড বিক্রিয়াটা লিখবো। দেখো ক্যাথোড বিক্রিয়াটা কি হবে? ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে কি, এই যে নিকেলটা ক্যাথোডের দিকে অগ্রসর হবে, চামচের গায়ে থেকে ইলেকট্রন গ্রহণ করে চামচের গায়ে জমা হইতে থাকবে। তাহলে এটা হলো আমাদের ক্যাথোড বিক্রিয়া। এই যে দেখো, নিকেল ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত পরমাণুতে পরিণত হইতেছে, সেটা কি চামচের গায়ে জমা হইতেছে। আচ্ছা, তাহলে এরকম যদি নিকেল 2+টা আস্তে আস্তে চামচের গায়ে জমা হইতে থাকে, তাহলে কিন্তু নিকেল 2+টা কি দ্রবণে কমতে থাকবে, অনেক কমে যাবে, নিকেল আয়নটা কমে যাবে। তাহলে নিকেল আয়নের সামঞ্জস্য বজায় রাখার জন্য অ্যানোডে নিকেল তোমার বানানো হয়। তাহলে কি হবে? সালফেটটা তখন অ্যানোডের দিকে অগ্রসর হবে, সালফেটটা অ্যানোডের দিকে অগ্রসর হবে। তখন কি হবে? সালফেটটাকে সে আর পাত্তা দিবে না, কারণ নিকেল নিজেই তখন, এই যে এই জিনিসটা পুরোটা নিকেল, সলিড নিকেল, নিকেলটা কি করবে? নিজেই এই তারের গায়ে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে তার কার কাছ থেকে ইলেকট্রন পাইলো? নিকেলের কাছ থেকে ইলেকট্রন পাইলো। তাহলে নিকেলের কাছ থেকে ইলেকট্রন পাইলো এবং নিকেল ইলেকট্রনটা, এই যে দেখো নিকেল ইলেকট্রন ত্যাগ করে নিকেল আয়ন সৃষ্টি করলো। তাহলে নিকেল আয়নটা কোথায় চলে আসলো? দ্রবণে চলে আসলো।
দ্রবণে চলে আসার পরে নিকেল আয়নটা আবার কোথায় যাবে? ক্যাথোডের গায়ে যাইতে থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু সালফেট কোনো চান্স পেতেছে না, কারণ যখন তোমার কোনো ধাতু থাকে ইলেকট্রন ত্যাগ করার জন্য, তখন কোনো ঋণাত্মক আয়নটা কি ইলেকট্রনটা ত্যাগ করতে পারে না, কারণ ধাতুর জারণ প্রবণতা ঋণাত্মক আয়নের তুলনায় অনেক বেশি। তখন কি করবে? এই নিকেল নিজেই কি করবে? ইলেকট্রনটা ত্যাগ করবে তারের গায়ে, এবং সে আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে, কারণ দ্রবণ থেকে অলরেডি নিকেল টু প্লাস চলে যাইতেছে। তাহলে নিকেল টু প্লাস যাতে কমে না যায়, এজন্যই নিকেলটা কি রাখা হয়? অ্যানোডে রাখা হয়। এটাই হলো আমাদের প্রসেস। তাইলে এখন কিন্তু আমরা অন্যান্য বিক্রিয়াতে দেখি না, কারণ তখন অ্যানোড ক্যাথোড বানানো হয় গ্রাফাইট কার্বন দিয়ে, যারা ইলেকট্রন ত্যাগ করতে চায় না, গ্রহণও করতে চায় না, এমন জিনিস দিয়ে বানায়। যার কারণে দ্রবণের যে আয়নগুলো আছে তারাই কি করে? ইলেকট্রনগুলো কি করে? গ্রহণ বা ত্যাগ করে। ঠিক আছে, এটাই হলো আমাদের কি তড়িৎ প্রলেপনের ওয়ে। ধরো আমরা চামচের উপর গোল্ডের প্রলেপ দিতে চাইতাম, তাহলে আমরা কি করতাম? এই যে চামচটা ক্যাথোডে রাখতাম, অ্যানোড হিসেবে একটা গোল্ডের পাত নিতাম, আর দ্রবণে কি গোল্ডের একটা লবণ রাখতাম, সাপোজ গোল্ড সালফেট, অ্যালুমিনিয়াম Au, Au2SO4 3, গোল্ডের যোজনী 3 আর সালফেটের যোজনী 2। তাহলে ওইভাবে আমাদের হিসাব করা লাগতো। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের প্রলেপনের প্রসেস, বা একটা তড়িৎ প্রলেপন দেওয়া হয়। তোমার ক্রোমিয়ামের প্রলেপন দেওয়া হয়, তারপরে তোমার আহ লোহার প্রলেপ দেওয়া হয়, অনেক কিছুর প্রলেপই দেওয়া হয়। প্রলেপ দিলে কি হয়? তোমার মরিচা ধরে না বা ইয়া ধরে না। অনেক সময় তোমার সংকর ধাতুর প্রলেপ দেওয়া হয়, বা বিভিন্ন প্রলেপন দেওয়া হয়, প্রলেপনটা যাতে তোমার ধাতু ক্ষয় না হয়। ঠিক আছে, এটাই হলো কি আমাদের প্রলেপনের প্রসেস। তাহলে আমরা আজকে দেখলাম ম্যাথ দেখলাম, প্রলেপন দেখলাম। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আমাদের টাইমও শেষ। ঠিক আছে, কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে আমি আমার মিটিংটা এন্ড করে দিব।